আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গত বছর দেশের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরগুলো বিতরণ করেন তিনি। আশ্রয়ণ প্রকল্পের আওতায় সশস্ত্র বাহিনী বিভাগ এই ঘরগুলো নির্মাণ করে। বন্যা দুর্গত কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় ক্ষতিগ্রস্তদের জন্য ৩০০টি ঘর নির্মাণ করা হয়েছে। এ কাজে ব্যয় হয়েছে মোট ২৫ কোটি টাকা। উপকারভোগীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রতিকূল অবস্থায় ঘরগুলো নির্মাণ করা হয়েছে। এজন্য সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান তিনি। দুর্যোগ মোকাবেলায় একতাবদ্ধ থাকার এই দৃষ্টান্ত সামনের দিনগুলোতেও ধরে রাখার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এই কাজে সরাসরিভাবে সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতির দায়িত্বে থাকা আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ আজ এই রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। এর আগে আমানুল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড ও তার স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে আপিল বিভাগ। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আপিলের উপর পুনর্শুনানি শেষে ২০২৩ সালের ৩০ মে হাইকোর্ট আমানুল্লাহ আমানকে বিচারিক আদালতের দেয়া ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরা আমানকে দেয়া ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছিল। এবার লিচুর রাজধানী পাবনার ঈশ্বরদীতে নেই আগের মতো ফলন। বাগানে আসেনি পর্যাপ্ত লিচুর মুকুল, ফলে হতাশ চাষিরা। তাদের অভিযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে লিচুর ফলন কমে গেছে, ব্যাহত হচ্ছে লিচুর চাষাবাদ। তবে বিশেষজ্ঞরা বলছেন, বৈরী আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তনে ফলন কমেছে। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের রিপোর্ট। পাবনা ঈশ্বরদীর লিচুর সুনাম রয়েছে দেশ জুড়ে, তাই আশা নিয়ে লিচু চাষে আগ্রহী হন এই অঞ্চলের অনেক চাষি। উপজেলার আওতাপাড়া, সিলিমপুর, শাহাপুর, রূপপুর, বক্তারপুর, জয়নগর, চররূপপুর, তিনগাছা, বাঁশেরবাদা এবং আটঘরিয়া ও চাটমোহর এলাকায় সারি সারি লিচু গাছ। এরই মধ্যে গাছগুলো ছেয়ে গেছে মুকুল ও গুটিতে। বাগানে বাগানে চলছে লিচুর পরিচর্যা। তবে চাষিরা বলছেন, এবছর বাগানগুলোতে লিচুর মুকুল ও গুটি অনেক কম এসেছে। লিচুর মুকুল আসার থেকে আমরা পরিচর্যা শুরু করেছি, চাষ দিছি, ফাঁস দিছি, এখন হচ্ছে পানি দেওয়া ব্যস্ত আছি, সার দিচ্ছি। লিচুর ফলন কম হওয়ার জন্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে দোষছেন বাগান মালিক ও জনপ্রতিনিধিরা। পারমাণবিক হওয়ার পরের থেকে আমাদের একবারে লোকসানের এমন অবস্থা, ভিক্ষির ঝোলা ঘাড়ে উঠে গেছে। এরকম লিচু আসেনি, এরকম আমরা কোনোদিনই দেখিনি, কিন্তু এইবার হঠাৎ করে একেবারেই নেই বললেই চলে। ১০০-র ভিতরে ৯০%-এর নিকো, 10% লিচু আছে। এদিকে বৈরী আবহাওয়া আর জলবায়ুর পরিবর্তনের কারণে লিচুর ফলন কম বলছে জেলা কৃষি বিভাগ। আর ফলন বিপর্যয়ের পেছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্পর্ক নেই বলছেন বিশেষজ্ঞরা। বৃষ্টিপাতের কারণে গাছ রিপ্রোডাক্টিভ স্টেজ থেকে ভেজিটেটিভ গ্রোথের দিকে চলে গেছে, পাতা গজিয়েছে, এই জন্য মুকুল কিছুটা কমে। জেনারেট টেম্পারেচার যদি বেশি হয় তাহলে মুকুলের উপরে প্রভাব পড়ে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো প্রভাবক হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ হচ্ছে, এখন পর্যন্ত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি তার রিয়েক্টরই চালু করে নাই। কাজে রিয়েক্টর যেহেতু চালু করে নাই, তার প্রভাব সেখানে কতটুকু পড়বে, কি পড়বে, সেই বিষয়ে আসলে হওয়ার কথা নয়, কোনো প্রভাব হওয়ার কথা নয়। চলতি মৌসুমে জেলার ৪,৭৭৮ হেক্টর জমিতে লিচুর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬,৭৯০ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক।
6 দফা বাস্তবায়নের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকাল থেকে ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা ক্যাম্পাস চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় প্রতিবাদ সমাবেশ সহ নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীরা জানান যে 6 দফা দাবি উত্থাপন করা হয়েছে তা যৌক্তিক। এসব দাবি বাস্তবায়ন হলে কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন হবে। অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ফরিদপুরে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কমপ্লিট শাটডাউনের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন? আপনি জানেন যে পলিটেকনিক যে ইনস্টিটিউট সারা দেশের নয়, ফরিদপুরেও কিন্তু কমপ্লিট শাটডাউন চলছে 6 দফা দাবিতে। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট যে মূল ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের ঠিক সামনে। আমি সকাল থেকে এসে দেখেছি সেখানে কোনো ছাত্রছাত্রী ওইভাবে তারা ক্লাসের জন্য নেই। তারা গতকাল যে কমপ্লিট শাটডাউন, সেই শাটডাউনের শুরু করেন, তার আগের দিন তারা বিক্ষোভ করেন। সেই বিক্ষোভ থেকে যে ঘোষণা ঢাকা থেকে দেওয়া হয়, সেই ঢাকার ঘোষণার পরিপ্রেক্ষিতে তাদের সংগঠনের তারা কালকে কমপ্লিট শাটডাউন শুরু করেন। সেই শুরুর ভিতর আমরা দেখলাম যে সকাল থেকে এসে যে মূল ভবন যেগুলো রয়েছে এই ক্যাম্পাসে, সেখানে তারা তালা মেরে সেগুলোকে সিল করে দিয়েছে। তারা 8 মাস ধরে, তারা বলছেন যে তারা 8 মাস ধরে তারা আন্দোলন করছেন, কিন্তু সেই আন্দোলনের কোনো ফলই তারা পাচ্ছেন না সরকারের কাছ থেকে। আর সরকারের কাছ থেকে না পাওয়ার কারণেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের সাথে আরও কথা বলে জেনেছি যে তারা গত রোজার ঈদের সময় একটি রায় হয় হাইকোর্টে, একটি রিট করেন ক্লাব ইন্সপেক্টররা। তারা সেখানে একটি রায় ছাত্রদের বিপক্ষে যাওয়ার পর থেকে যে 8 মাসের আন্দোলন ঢিলে তালে আসছিল, সেটা কিন্তু জোরদার হয়ে যায়। ছাত্রদের যে গতিপথের আন্দোলন, সে আন্দোলন জোর দাবি তারা সেখান থেকে তারা শুরু করেন এবং সেই আন্দোলনের এখন কিন্তু চূড়ান্তভাবে তারা শুরু করেছেন। তারা কালকে কমপ্লিট যে শাটডাউন সেগুলো শুরু করেছেন। এখন সেই আন্দোলনের সাথে তারা বলছেন যে তাদের যে সাবেক ছাত্রদের নিয়ে যে সংগঠন রয়েছে আইপিডি, তারা তাদের কাছ থেকে 21 দিনের একটা সময় নিয়েছেন। যে সময়ের ভিতর যদি তারা যে আন্দোলনের যে 6 দফা, সেই 6 দফা যদি বাস্তবায়ন না হয়, বাস্তবায়নে তারা চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে হয়তো ছাত্ররা বলছেন যে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। আমি সকাল থেকে ক্যাম্পাসে দেখেছি যে ছাত্রদেরকে তেমনভাবে কোনো ছাত্রছাত্রীরাই এখানে নেই। যারা আছেন তাদের সাথে আমি কথা বললাম, তারা বললেন যে তাদের যে কেন্দ্রে নির্দেশিত যে আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচিতে গতকাল থেকে তারা কমপ্লিট শাটডাউন ডেকেছেন। এই শাটডাউন তারা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যেতে চান। তাদের যে সংগঠন রয়েছেন তারা বলেছেন যে এটা যত দ্রুত সম্ভব তারা সমাধানের চেষ্টা করবেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এটা আরো কঠিন থেকে কঠিনতরভাবে তারা আন্দোলনের দিকে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সার্বিক অবস্থা এই মুহূর্তে আমরা দেখেছি কোনো শিক্ষক কিংবা কোনো কর্মচারী এখানে দেখতে পাইনি তাদেরকে। শুধু যারা ছাত্রছাত্রী কিছু রয়েছেন, তারা যারা হোস্টেলে থাকেন তাদেরকে আমরা এখানে ঘোরাফেরা করতে দেখেছি। তার বাইরে যারা অন্য যারা রয়েছেন তাদেরকে আমরা ওইভাবে ছাত্রছাত্রীদের সেভাবে দেখিনি। একদম ফাঁকা ক্যাম্পাস রয়েছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে। আমরা এই ক্যাম্পাসে সর্বশেষ তথ্য এইটুকুই আমরা জানতে পেরেছি এবং আপনাকে ইফতেখার এইটুকুই জানাতে চাই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট নিয়ে। জি ইফতেখার। দর্শক, জানছিলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউনের খবর। মাগুরার বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ ৪র্থ দিনের মতো ৫ জন চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ চলছে। বাদীসহ ৩৭ জনের মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হবে আজ। এ কারণে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সকাল ১১টায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলা দ্রুত নিষ্পত্তির স্বার্থে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে। গত ১৩ এপ্রিল মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।
2 মাসের দীর্ঘ নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে মাছ শিকারে নদীতে নামবে জেলেরা। পদ্মা, মেঘনা সহ চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, বরিশাল, ভোলার জেলেরা নৌকা মেরামত, জাল সেলাইয়ের কাজ শেষে এক বুক স্বপ্ন নিয়ে ইলিশ ধরার অপেক্ষায় রয়েছেন। তবে পদ্মা, মেঘনার পানিতে দূষণ বেড়ে যাওয়ায় মাছের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের রিপোর্ট। মাছ ধরার নিষেধাজ্ঞায় ঘরে বসে দিন কাটলেও মধ্যরাত থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরছে জেলেপল্লীতে। দীর্ঘ 2 মাস জাটকা সংরক্ষণে পদ্মা ও মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। সেই নিষেধাজ্ঞা শেষে কাজে ফিরতে চলছে প্রস্তুতি। জাল সেলাই, নৌকা মেরামতে ব্যস্ত জেলেরা। জেলেরা বলছেন, মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে তারা ঋণে জর্জরিত হয়ে পড়েন। নদীতে মাছ পেলে ঘুরে দাঁড়াতে পারবেন, তবে পদ্মা ও মেঘনা নদীর পানি দিন দিন দূষিত হওয়ায় দুশ্চিন্তায় জেলেরা। 2 মাস অভিযান দিছে, এখন আমরা নদীতে সব জাল নৌকা আমরা রেডি করে রাখছি, নদীতে নাম। পরিষ্কার পানি যদি থাকতো তাহলে আমরা মাছ পেতাম। দূষিত পানি আয় পড়ছে, নদীর পানি গোলা হয়ে গেছে, অভিযান শেষ, নদীর পানি গোলা। তবে আমার মনে হয় যে মাছ পাবো। যদি কিছু মাছ নাই পাই, কিন্তু আমাদের কষ্টের শেষ নাই। আমরা যে ঋণগ্রস্ত হয়েছিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেনা করে চলছি, নদীতে আমরা যাই নাই। এবছর নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করা হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, এবার ইলিশের উৎপাদন বাড়বে। জাটকা রক্ষা যে অভিযানটা আমরা পরিচালনা করেছি, এটা অত্যন্ত সফল হয়েছে এবং এর ফলে এই অঞ্চলে ইলিশের উৎপাদন বাড়বে এবং আলটিমেটলি আমাদের জেলে যারা আছে তারাই আর্থিকভাবে একটু স্বাবলম্বী হবে এবং তারাই সবচেয়ে বেশি লাভবান। এই মৌসুমে দেশে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6 লাখ মেট্রিক টন। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।